শিহাব বাসর ঘরে প্রবেশ করতেই আমি বিছানা থেকে উঠে ওর পা ছুঁয়ে সালাম করতে গেলাম, কিন্তু সালাম করার আগেই সে আমার হাতটা খপ করে ধরে ফেলল। তারপর কোনো রকম কথা না বলে আমাকে টেনে নিয়ে গেল বিছানায়। আমি তখন ভয় এবং লজ্জায় আরক্ত হয়ে যেতে লাগলাম। আমার কিছু কথা আছে, শুনুন। কিন্তু শিহাব আমার কোনো কথা না শুনেই বরং সে তার বলিষ্ঠ দেহের নিচে ফেলে দিয়ে বলল, আমি তোমার হুকুমদাতা, তুমি আমার দাসী। দাসীর কথা তার প্রভুরা কখনোই শোনে না, আর কোনো দিনও যদি আমায় হুকুম করো তাহলে তোমার কথা আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। শিহাবের কথা শুনে আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড! বড়লোক বরেরা বুঝি এমনই হয়? আমার চোখ ফেটে জল গড়িয়ে পড়ল গালে। তখন আমি মিনতিস্বরে বললাম, শুনুন, আমার না খুব কষ্ট হচ্ছে। কিন্তু শিহাব আমার কোনো কথাই শুনল না। সে উল্টে এমন রেগে গেল, তারপর বলল, এই তোকে কত কাবিন দিয়েছি জানিস? তোর 14 গোষ্ঠীও অতগুলো টাকা এক করে দেখেনি কখনো। আমি কান্না ভেজা গলায় বললাম, ছি, আপনি বিয়ের মতো এমন একটা পবিত্র সম্পর্ককে টাকার সাথে হিসেব করছেন? এই এত নীতি কথা আমায় শেখাবি না, বুঝলে? তোর 14 গোষ্ঠীতেও এতটা ডিগ্রিধারী লোক নেই, কিন্তু আমার ঘরে কাজের লোকটিও ম্যাট্রিক পাস। তারপর শিহাব আমার গা থেকে সবগুলো কাপড় নিজের ইচ্ছায় টেনে খুলে নিল। আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম, আর ভয়ও। কেমন জানি ঘেন্না হচ্ছিল ওর প্রতি। একটা ছেলেকে আমি আগে থেকে চিনি না, কলেজ থেকে ফেরার সময় হঠাৎ কিভাবে যেন সে আমায় দেখল। তারপর দুদিনের কথায় বিয়ে হয়েছে। আজকের আগে তার সাথে আমার কোনো কথা হয়নি, আর সে বাসর ঘরে এসেই আমার সাথে কোনো রকম কথা না বলে সরাসরি আমার শরীর চাইছে। আমি একটু বাধা দিতে চাইলাম ওকে, কিন্তু ওর যা শক্তি, তার সাথে কোনোভাবেই পেরে ওঠা গেল না। শিহাব এমনভাবে চেপে ধরল আমায়, আর আমার তখন কেবল মনে হতে লাগলো আমি কোনো বাসর ঘরে ফুলের বিছানায় নয়, ঝোপঝাড়ে কাঁটার ওপর শুয়ে আছি, আর আমার সাথে শারীরিক নির্যাতন করে যাচ্ছে দুশ্চরিত্র কোনো এক কাপুরুষ। এই বিয়েটা না করলে আমার এমন হতো না। হয়তোবা আমি যদি কোনো গরিব ঘরের ছেলেকে বিয়ে করতাম তবে নিশ্চিত সুখী হতাম, কিন্তু সব কিছু ভেজাতে গেল মেজো মামির জন্য। অবশ্য আব্বা কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না। তিনি বলেছিলেন, ধনীদের সাথে কাজ করবার আমি করতাম না, গরিবের সাথে গরিবের আত্মীয় হন ভালো। কিন্তু মেজো মামা আব্বাকে এমনভাবে ধরে বসলেন, তিনি বললেন, দুলাভাই, বেনুর ভাগ্য খুলেছে, ওর চেহারা সুন্দর দেখেই ছেলে পছন্দ কইরা ফেলেছে। এমন ধনীর ঘরে বিয়ে হইলে রাজ কপাল লাগে, বেনুর রানী হইয়া থাকবে ওইখানে দুলাভাই। তারপর আর আব্বা না বলেনি, তিনি বললেন, আমি রাজি। হয়তো তিনি আমার মঙ্গলের জন্যই রাজি হয়েছিলেন, ভেবেছিলেন তার মা মরা মেয়েটা ওখানে বিয়ে হলে সুখী হবে। কিন্তু নিয়তি যে বড্ড খারাপ। শিহাব তখন আমার সাথে লেপ্টে আছে, আর এসব কিছু ভেবেই হঠাৎ আমার কান্না পেয়ে গেল, ভীষণ ভীষণ কান্না। আমি শব্দ করে কেঁদে উঠলাম, আর তখন আমার মুখ শক্ত করে চেপে ধরে শিহাব ধমকের সুরে বলল, তুমি কি এখন বাচ্চা নাকি? কাঁদো কেন? বাপ মা কিছু শেখায় দেয়নি? আমার কান্না কিছুতেই থামছিল না। সে এবার এক চর বসালো আমার গালে, তারপর বলল, ফষ্টি নষ্টি কইরা রাত্রিটা শেষ কইরা দিতে চাইছো নিজেরে? তুমি চতুর ভাবছো নাকি? আমি বললাম, আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার করছেন কেন? আমি তো আপনার স্ত্রী, স্ত্রীদের সাথে কেউ এমন ব্যবহার করে? শিহাব এবার আমার গলা ওর হাত দিয়ে এমন চেপে ধরল, একেবারে চুপ করিয়ে দিল। এখনও এমন শক্ত করে ধরেছে যে আমার গলায় একেবারে কাশি উঠে গেল। আমি ওর হাত থেকে ছুটে যেতে ছটফট করতে লাগলাম। আমার চোখ কেমন লাল হয়ে উঠেছিল, আর মুখে ঘাম জমেছিল। শিহাব তখন আমায় ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে কোথাও যেন গেল, আর আমি বিছানায় পড়ে থেকে কাঁদতে লাগলাম। সে ফিরে এলো খানিক পর। ততক্ষণে আমি গায়ে কাপড় চোপড় পরে নিয়েছি, কিন্তু সে এসে আবার টেনে টেনে এক এক করে আমায় বিবস্ত্র করে নিল এবং তার ইচ্ছে পূরণ করল। তারপর যখন সে ক্লান্ত বিধ্বস্ত, তখন আমায় ছেড়ে দিয়ে বলল, যাও, এখন দূরে সরে যাও। আমি কারো সাথে ঘুমাতে পারি না, আমাকে ঘুমাতে হয় একা, ছোটবেলা থেকেই অভ্যেস আমার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কোথায় যাব আমি? ফ্লোরে। এখন থেকে বালিশ আর কাঁথা নিয়ে শুয়ে পড়ো। কি ভয়ঙ্কর এবং নোংরা মনের মানুষ, ভাবতেই আমার গা গুলিয়ে উঠছে। আমি কিছুতেই ভেবে পাচ্ছি না এই বদ লোকটির সাথে কি করে একটা জীবন কাটাবো। আমি বিছানা থেকে কাঁথা আর বালিশ নিয়ে গিয়ে ফ্লোরে শুয়ে গেলাম। শরীর খুব দুর্বল লাগছিল, তাই শুয়ে পড়ার পরপরই ঘুমে চোখ লেগে এলো। যখন একেবারেই ঘুমিয়ে গেছি, তখন শিহাব চিৎকার করে ডাকতে লাগলো আমায়। আমি চমকে উঠে সজাগ হতেই ও বলল, এত ডাকা লাগে কেন ঘুম থেকে উঠতে?
ওর মুখ থেকে এমন কথা শুনে আমার যা খারাপ লাগলো, মনে মনে আফসোস করে বললাম, হায় কপাল। শিহাব তখন ধমক দিয়ে বলল, এখন ওখানে বসে আছো কেন, ওপরে আয়। আমার ভয়ে ভয়ে বিছানার ওপরে গেলাম। তখন শিহাব বলল, আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দে। আমি সম্পূর্ণ অস্বস্তি নিয়েই তার মাথা টিপে দিতে লাগলাম। হঠাৎ শিহাব আমার গালে এক চড় বসিয়ে দিয়ে বলল, মাথা টেপাও শিখিসনি, ছোট লোকের মেয়ে? বিয়ের আগে বড় লোকদের সাথে ছোট লোকদের কি আচরণ আদব কায়দা করতে হয় সেগুলো শিখে আসলি না কেন? আমার কান্না পেয়ে যাচ্ছিল খুব। বাবা মাকে তুলে কথা বলায় চাপা রাগ পাচ্ছিল। আমি আস্তে করে রাগ মিশিয়ে গলায় বললাম, শুনুন, আমার আব্বা আম্মাকে তুলে কোনো কথা বলবেন না। আমার কথা শুনে হা হা করে হেসে উঠল শিহাব। হাসি শেষ করে সে বলল, তোর বাপ তো একটা লোভী। আমি চুপ করে রইলাম। শিহাব নিজেকে আবারও বলল, তোর মাও লোভী। আসলে ছোট লোকগুলোই লোভী থাকে। লোভ না থাকলে কি আর বড় লোকদের সাথে মেয়েদের বিয়ে দিতে চায় কেউ? ওরা ভেবেছে তোকে এখানে বিয়ে দিয়ে অঢেল সম্পদের মালিক হয়ে যাবে তোর বাপমা। কিন্তু কান খুলে শুনে রাখ, আমির বাড়ি থেকে একটা পয়সা ওখানে নিয়ে যেতে পারবি না তুই। আবার হেসে উঠল শিহাব। ওর এই অসভ্য মার্কা হাসি আর বিশ্রী কথাগুলো শুনতে ইচ্ছে করছিল না। সত্যি সত্যি আমার মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পুরুষের সাথে বোধহয় বিয়ে হয়েছে। আমার ভাগ্যটা এত খারাপ কেন ভেবে আমার কান্না পেয়ে যাচ্ছিল। কিন্তু অনেক কষ্ট করে আমি কান্না চেপে রাখলাম। কান্নাটা চেপে রাখলাম এই ভয়ে, যদি আবার কাঁদি তবে আমার শরীরে আবার আঘাত করবে শিহাব। শিহাব বলল, প্রতিদিন এভাবেই আমায় মাথা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমার মাথা টিপে না দিলে আমি ঘুমোতে পারি না। তোর আগে আমাদের কাজের মেয়েটা রুবি আমার মাথা টিপে দিত, শরীর টিপে দিত। ওই মেয়েটারে যা কাজের না ডাকবো, ওকে রাখবো? আমার কাঁপতে লাগলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না, ওকে ডাকবেন না কেন? এই তো বুঝেছিস, তাহলে যা বলবো তাই শুনবি, না হলে যে শোনে আমি তার কথাই তাকে ডাকতে হবে। সত্যি বলতে, মেয়েরা তাদের স্বামী একেবারে নিকৃষ্ট থাকা সত্ত্বেও তার স্বামীর সাথে অন্য একটি মেয়ে এসে ভাব জমাক, তা কোনো দিনই তারা মেনে নিতে পারে না। আমিও পারলাম না। আমি বললাম, আমি আপনার সব কথা শুনব। শিহাব এবার আমার কপালে চুমু খেয়ে বলল, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলেছ। এখন তোমার মতো এমন ভালো মেয়ে হয় না গো। টেপো টেপো, ভালো করে আমার মাথাটা টিপে দাও। আমার শরীর খুব দুর্বল লাগছিল, ঘুমে চোখের পাতা টানছিল, তবুও তার মাথা টিপে দিতে ইচ্ছে ছিল না। যতক্ষণ না সে ঘুমাবি ততক্ষণ আমি ঘুমাতে পারবো না। কি ভয়ঙ্কর জীবন আমার। শিহাব ঘুমিয়ে গেছে নাকি দেখে বুঝলাম সে ঘুমাচ্ছে। এবার আমি যখন নিচে শুতে যাব তখনই ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারলাম রাত শেষ। চোখের জল নিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলতে বাইরে বেরোতেই দেখলাম আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। তিনি আমার দিকে তাকিয়ে তার দুহাত দিয়ে আমার চোখ মুছে দিয়ে বড় মায়ামাখা গলায় বললেন, মাগো, নিয়তি নিয়তি হলো। সবচেয়ে বড় বিষয় এই যে আমার বাপ মায়ের সবচেয়ে আদরের বস্তু ছিলাম আমি, কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই ধুকে ধুকে মরছি। বাইরে থেকে এই বাড়ির পুরুষ মানুষগুলোকে মানুষেরা মনে করে এরা বুঝি অনেক ভালো, সৎ, কিন্তু বাস্তবে তো তুমি দেখলেই। আমিও সেই শুরু থেকেই দেখে আসছি। তোমার শ্বশুরের অত্যাচারে শুয়ে শুয়ে অতিষ্ঠ হয়ে গেছি। তা হঠাৎ মৃত্যুর পর ভেবেছিলাম এই বুঝি আমার মুক্তি মিলেছে, কিন্তু ভাগ্য এমন ছিল না। ছেলেরা হয়েছে তার বাবার মতো। এদের অন্যায়, অত্যাচার এবং চরিত্রহীনতা আমায় কষ্ট দেয়। আমি বাধা দিতে গেলে ওরা আমায় মানে না, বলে আমাদের বংশের নারীদের কথা পুরুষেরা শোনে না। আমি যে মা, আমার কথাও শোনা যাবে না। তুমি বুঝতে পারছো তো আমার কষ্টটা? তবুও আশায় বুক বেঁধে বেঁচে আছি। মনে মনে ভাবি একদিন সুদিন আসবে, আমার ছেলেরা মানুষের মতো মানুষ হবে। আমার শাশুড়ির কথাগুলো শুনে আমার চোখে আবার জল ভিজে উঠল। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আম্মা, আমার ধৈর্য আপনি বাড়িয়ে দিয়েছেন। আমি অপেক্ষা করব এমন সুদিনের জন্য। আমার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করে যাব আপনার ছেলেকে মানুষত্বের পথে ফিরিয়ে আনতে। খানিক আগেও মনে হচ্ছিল শিহাবের সাথে সংসার করা যাবে না, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন মনে হচ্ছে আজ যদি আমি ওকে ছেড়ে চলে যাই তবে কেউ না কেউ তার ঘরের বউ হয়ে আসবে, সংসার করবে, কষ্ট পাবে। অন্য একটি মেয়েকে কষ্ট পেতে দেব না। সংসার জীবনে তিক্ত স্বাদ ওকে পেতে দেব না। আমি কষ্ট পেয়ে হলেও তাকে আলোর পথ দেখাবো, দেখিয়েই ছাড়ব। আমি শাশুড়িমার কাছে জেনে নিলাম শিহাবের প্রিয় জিনিসগুলো এবং ভালো লাগার জিনিসগুলো কি কি। শাশুড়িমা বললেন, ও বিকেলবেলায় গান শুনতে পছন্দ করে, আর পছন্দ করে বৃষ্টি, আর ঘুম ভাঙার পর এক গ্লাস ঠান্ডা পানি। আরও কিছু না,
আগে এইগুলো করে দেখো কি হয়। আচ্ছা, আমি মনে মনে ঠিক করলাম আজ থেকেই আমার যত কষ্টই হোক না কেন শিহাবকে আলোর পথে ফিরিয়ে আনবই। শিহাব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, কারণ সে ঘুমাতে যায় সে রাতে। সে ঘুম থেকে উঠে দুপুরবেলায়। আজ যখন সে দুপুরবেলায় ঘুম থেকে উঠল, তখন আমি কিছু না বলেই ওর কাছে এক গ্লাস পানি নিয়ে গেলাম। ওর বোধহয় প্রচণ্ড তেষ্টা পেয়েছিল, তাই আমার হাত থেকে গ্লাসটা নিয়েই সে গপ গপ করে গ্লাসের সবটুকু পানি খেয়ে নিল। তারপর গ্লাসটা আমার হাতে তুলে দিতেই আমি বললাম, আরও পানি দেব? শিহাব বলল, হ্যাঁ, আরেক গ্লাস দাও। আমি ছট করে ওর জন্য আরেক গ্লাস পানি নিয়ে এলাম। শিহাব আমার কাছ থেকে পানি নিয়ে সেই পানি পান করে বলল, ধন্যবাদ। ওর মুখ থেকে তৃপ্তির বাণী শুনে সত্যি আমার সীমাহীন আনন্দ হলো। আমি এবার টেবিলের ওপর গ্লাস রেখে ওর জন্য সাবান তোয়ালে নিয়ে এলাম। এরপর শিহাবকে বললাম, সাবান তোয়ালে আর প্যান্ট বাথরুমে রেখে এসেছি, আপনি গোসল করে নিন। আমি ভেবেছিলাম শিহাব বোধহয় আমার এসব আধিক্যতা দেখে রাগ করবে, কিন্তু এবার আর রাগ করল না। সে শুধু মৃদু হেসে বলল, ঠিক আছে। তারপর শিহাব বিছানা থেকে উঠে গোসল করতে যাওয়ার সময় আমায় জড়িয়ে ধরে চুমু খেল। আমি মনে মনে বললাম, ঔষধে কাজ হয়েছে তাহলে। বিকেলবেলা শিহাব যখন কাপড় চোপড় পরে ঘর থেকে বের হয়ে যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, তখন আমি বারান্দার একপাশে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে লাগলাম। আমাকে অবাক করে দিয়ে শিহাব তখন বাইরে গেল না, সে এসে বসলো আমার পাশে। তারপর কাজের মেয়েটিকে ডাকলো চা দেওয়ার জন্য। আমি বললাম, না, কাজের মেয়েটি চা দিতে হবে না, আমি আপনার জন্য চা করব। শিহাব বলল, তুমি চা করতে গেলে গান গাইবে কে? আমি হেসে বললাম, আমিই গাইব, চা করতে করতে গাইব। আপনি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকবেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। কি অদ্ভুত ব্যাপার! রাতের সেই পাষাণ এবং নিকৃষ্ট মানুষটি আজ দিনের বেলায় এত পরিবর্তন হয়ে গেল কিভাবে? এই যে আমি যা বলছিলাম তাই শুনছে। আমি চা করতে করতে গুনগুন করে গান গাইতে লাগলাম। আমার গান শুনে শিহাব আমার দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। আমি চা করে ওর হাতে চায়ের কাপ তুলে দেওয়ার সময় সে খপ করে আমার হাতটা ধরে ফেলল। তারপর আমায় টেনে তার কাছে বসিয়ে বলল, অসাধারণ গলা তোমার। আমি হেসে বললাম, বেশি বেশি বলছেন। সে এবার আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, সত্যি বলছি, তুমি আমায় মুগ্ধ করে ফেলেছ। আমি মনে মনে হেসে বললাম, সবে তো শুরু। তারপর সেদিন সারাটা বিকেল শিহাব ঘরেই কাটালো। সন্ধেবেলায় শিহাব ঘর থেকে বেরিয়ে গেল। তারপর আমি শাশুড়িমার কাছে গিয়ে বললাম, আম্মা, আপনার ছেলের ঔষধে কাজ হয়েছে। শাশুড়িমা তখন হেসে বলল, শোনো, রাতে শিহাব ফেরার পরপর সরাসরি ওকে খেতে বলবে না, বরং ও এসে যখন দরজায় টোকা দেবে তখন তুমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে ওর হাতে এক গ্লাস শরবত ধরিয়ে দেবে, দেখবে তখন আরও মাথা গরম করবে না। আমি মৃদু হেসে বললাম, আচ্ছা। শিহাব ঘরে ফিরল অনেক রাত করে। সে ফেরার আগেই আমি কলাপাতা রঙের একটি শাড়ি পরলাম। তারপর চোখে কাজল মেখে কপালে সরু নীল টিপ পরে নিলাম আর পায়ে মেখে নিলাম আলতা। শিহাব এসে দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দ্রুত হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম। তারপর ও এসে বসার সাথে সাথেই ওর হাতে ধরিয়ে দিলাম এক গ্লাস শরবত। শিহাব শরবত পেয়ে এত খুশি হলো, সে গ্লাসের সবটুকু শরবত খেয়ে গ্লাসটা আমার হাতে তুলে দিতে দিতে আমার দিকে তাকালো। আমি লজ্জায় অরক্ত হয়ে যাচ্ছিলাম, তাই একটু নিচু করে ফেললাম চোখগুলো। সে এবার মৃদু হেসে বলল, তোমাকে না পরীর মতো লাগছে এখন। আমি ওর কথা শুনে হেসে ফেললাম। এবার সে বলল, একেবারে তোমায় ছবির মেয়েদের মতো লাগছে। আমি এবার ওর পাশে এসে বসলাম। তারপর ওর শার্টের বোতাম খুলে দিতে দিতে বললাম, একেবারে ঘামে ভিজে চুপসে গেছেন। তারপর শিহাবের শার্টটা খুলে আলনায় রেখে দিয়ে ওর কাছে এসে হাত পাখায় ওর শরীরে বাতাস করতে করতে বললাম, আজ কি খাবেন বলুন? শিহাব আমার দিকে লোভাতোর চোখে তাকিয়ে বলল, চুমু খাবো। আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। তখন সে বসা থেকে উঠে আমার কাছে এসে বলল, তুমি এত সুন্দর। আমি অভিমানী গলায় বললাম, যদি সুন্দরী হতাম তবে তো আপনি আমায় স্ত্রী হিসেবে মেনে নিতেন। আমায় শিহাব এবার একটু ইস্তত করে বলল, তুমি তো আমার স্ত্রী, মেনে না নেওয়ার কথা এলো কেন এখানে? শিহাব এবার আমার কাছে এসে পিছন থেকে আমায় জড়িয়ে ধরল। আমি ওর একটা হাতের আঙ্গুল নিয়ে খেলতে খেলতে বললাম, মেনে নিলে কি আর আপনি আমায় বাজে কথা বলতেন? শিহাব আমার কথা শুনে কেমন থতমত খেয়ে গেল। সে আমতা করে বলল, কই, বাজে কথাই বলেছি, মিথ্যে বকছো না তুমি। আচ্ছা, আপনি আমায় বাজে কথা বলেননি, কিন্তু আমায় তো আদর করে বউ বলেও ডাকেননি একবারও। কেন, বউ বলে ডাকলে কি পাপ হয় মুখে? এবার বিরক্তির ছাপ। সে এবার নিশ্চিত আমায় এসব আদিক্ষেতার জবাব ধমক দিয়ে পরিশোধ করবে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে আমায় ধমক না দিয়ে উল্টে আমায় এক হাত টেনে ধরল। আমি লজ্জায় সরে যেতে লাগলাম। তারপর এক টানে নিয়ে এলো আমায় তার বুকের কাছে। তারপর আমার নাকের সাথে তার নাক ঘষতে ঘষতে বলল, আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনো দিন কোনো মেয়ের প্রেমে পড়ব না। আমি কাতর কণ্ঠে জিজ্ঞেস করলাম, কিন্তু কি? শিহাব আমার পিঠে আলতো ছুঁয়ে দিতে দিতে বলল, কিন্তু কি আমি জানি না, তবে তোমার প্রতি আমার কেমন যেন মায়া বেড়ে যাচ্ছে। এই দেখো না, এখন ঘর থেকে একদম বেরোতে মন চায় না। কেন এমন হচ্ছে বলো তো? কেন? আমি কি জানি, আপনি বলে দিলেই তো হয়। তোমার জন্য, তোমার কাছাকাছি সব সময় থাকতে ইচ্ছে হয়। শুধু কি আমার কাছাকাছি, নাকি কাজের মেয়েটারও? শিহাবের চোখ কেমন বড় বড় হয়ে উঠল, মুখ গেল নিভে। সে খুব দ্রুততার সঙ্গে চোখে মুখে আলো ফিরিয়ে এনে বলতে লাগল, তুমি যদি বলো এই মেয়েকে আমি আজই বিদায় করে দেব, ওকে বিদায় করে দিলেই চলবে? কি করে? ওর কে আছে, আর কে কাজ দেবে ওকে? শিহাব বলল, তুমি চাইলেও এখানে থাকবে, সমস্যা নাই, থাকুক। শুনুন, এই মেয়েটা অভাবী অনাথ, আপনার কাছে আশ্রয় নিয়েছে শুধু একটু খেয়ে পড়ে বেঁচে থাকতে। আপনার ধনদৌলত আছে, এখান থেকে তাকে সাহায্য করবেন, খাওয়াবেন, পড়াবেন, কিন্তু তার উপর তো জুলুম করা যাবে না, তাকে শারীরিক অত্যাচার করা যাবে না। শিহাব খানিকটা সময় চুপ করে রইল। তারপর বলল, তুমি কি আমায় জাদুটা করেছ নাকি? আমি শব্দ করে হেসে বললাম, করেছি তো। আমার না এখন তোমার বশ মানতে মন করছে। গতকাল না বললেন আপনি আমার প্রভু? ধুর, মিথ্যে বকো না তো তুমি, শুধু বানিয়ে বানিয়ে কথা বলো। আমি বুঝতে পারছি না, শিহাব আমার প্রতি দুর্বল হয়ে এসেছে, তাই সে গতকাল করা অপরাধগুলোকে স্বীকার করতে লজ্জা পাচ্ছে, তাই সে অকপটে এসব কথা লুকিয়ে ফেলেছে। কিন্তু আমি এটা জানি, একদিন সে তার সব ভুল স্বীকার করে কাঁদবে। সেদিন সে সত্যিকারের মানুষ হবে। পৃথিবীতে একমাত্র মানুষই তার ভুল স্বীকার করে, অন্য কোনো প্রাণী নয়। রাতে শিহাব কিছু খেতে চাইল না, কিন্তু আমি বললাম, আপনি যদি রাতে খাবার না খান তবে কিন্তু আমি আর গান গাইব না। শিহাব এবার বলল, খাবার আনো, খাবো। রাতে শিহাব শোয়ার আগেই আমি ফ্লোরে কাঁথা এবং বালিশ নামিয়ে নিলাম। শিহাব আমায় কাঁথা বালিশ নামাতে দেখে অবাক হয়ে বলল, নিচে কাঁথা বালিশ নামাচ্ছ কেন? ঘুমাতে হবে না? নেহাল হেসে বলল, খাটে কি জায়গা কম পড়েছে? জায়গা থাকলেই বাকি, আমার তো ফ্লোরে থাকার নিয়ম নেই। গরিব মানুষ কি আর পালঙ্কে থাকতে পারে? শিহাব এবার নিজে নেমে এলো খাট থেকে। তারপর আমায় 5 কোলা করে তুলে নিয়ে গেল খাটের ওপরে। আমি খুশিতে আত্মহারা হয়ে ওর বুকে মুখ গুজলাম। শিহাব আমার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আরেকটা গান গাও না। না, এখন আপনার মাথা টিকে দেব। আজ আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন এবং কাল সকাল সকাল উঠবেন। শিহাব বলল, আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। পারবেন, কয়েকদিন অভ্যাস করলে ঠিকই দেখবেন আপনি সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে। সেদিন আমার কথা মতো সেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং সকাল সকাল আমি তাকে ঘুম থেকে উঠতে সাহায্য করি। এইভাবে মাত্র কয়েকদিনের মধ্যেই তার সমস্ত খারাপ অভ্যাসগুলোকে আমি ভালো অভ্যাসে পরিণত করে দিই। যতদিন যেতে থাকে ততই সে আমার প্রতি আসক্ত হতে থাকে। আমার শাশুড়ি মা আমায় অনেক হেল্প করেছিল। আমার স্বামীর কি ভালো লাগে, কি ভালো লাগে না, কোথায় রেগে যায়, কোন কথায় রাগে না, সমস্ত কিছু আমায় শিখিয়ে দেয় এবং আমি তার কথা মতো সমস্ত কিছু করতে লাগলাম। বিয়ের 5 মাসের মাথায় জানতে পারলাম আমি কনসিভ করেছি। শিহাবকে প্রথম আমার কনসিভের কথা বলতেই সে আনন্দে আত্মহারা হয়ে যায়, আমায় কোলে তুলে নিয়ে ঘোরাতে থাকে। সে আমার প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখে এবং যন্ত্রণা করতে লাগলো আমার। যখন প্রেগন্যান্সির 9 মাস চলছিল, একদিন সকালে আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। তড়িঘড়ি আমায় হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমি একটি পুত্র সন্তানের জন্ম দিই। শিহাব এসে তার ছেলেকে কোলে নিয়ে আনন্দে চোখের জল ফেলতে থাকে। তাকে কাঁদতে দেখে আমারও চোখ ভিজে আসে। সে আমার একটা হাতকে শক্ত করে ধরে বলল, ভালোবাসি। আমিও বললাম, আমিও তোমায় অনেক ভালোবাসি। এইভাবে কাটতে লাগলো আমাদের সুখের দিনগুলো। বন্ধুরা, আমি পেরেছি তার সমস্ত খারাপ অভ্যাসকে পরিবর্তন করে ভালো অভ্যাসে পরিণত করতে। ডিভোর্স বা আলাদা হয়ে যাওয়াই সমাধান নয়, বরং মানিয়ে নিয়ে সংসার করাটাই বড় ব্যাপার, যেটা আমি করতে পেরেছি। আর পেরেছি তাকে আমার মনের মতো করে গড়ে তুলতে। তাই আপনাদেরও বলবো,
সহজে কোনো সংসার ভেঙে না দিয়ে চেষ্টা করুন সেটাকে ভালোবাসা দিয়ে গড়ে তুলতে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।